নমস্কার, দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। খবরে প্রকাশ, কলকাতার প্রতিষ্ঠিত বাংলা দৈনিক বর্তমান কাগজের সল্টলেকের সেক্টর 2 এর যে ভবনটি রয়েছে সেখানে গত 20শে জুন নগর উন্নয়ন দপ্তর থেকে একটি স্পেশাল ইন্সপেকশন টিম গিয়েছিল এবং তারপরে 23শে জুন নগর উন্নয়ন দপ্তরের বিহাফে স্পেশাল সেক্রেটারি বর্তমান কর্তৃপক্ষকে একটি নোটিশ ধরিয়েছেন এবং সেই নোটিশে বলা হয়েছে যে বেশ কিছু ব্যবহার বিধি সংক্রান্ত এই ভবনের জমি বরাদ্দের ক্ষেত্রে এই জমি সরকার থেকে 99 বছরের লিজে বর্তমান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল, অনিয়ম আছে এবং এই অনিয়মের বিধান কি করা যাবে এ ব্যাপারে যদি কোনো সুস্পষ্ট নির্দেশ 3 দিনের মধ্যে বর্তমান কর্তৃপক্ষ না জানায় তাহলে এই জমি হুকুম দখল করে নেবে, নতুন করে ফেরত নিয়ে নেবে, লিজ বাতিল করে রাজ্য সরকার। আমি ফেসবুকে দুজন সাংবাদিক, একজন হচ্ছে আমি যখন বর্তমানে কাজ করতাম তিনিও বর্তমানে কাজ করতেন, প্রসূন আচার্য, তার প্রতিবেদন, এবং বিজেপি একদা কংগ্রেসী পক্ষধারী সাংবাদিক সন্ময় ব্যানার্জি প্রতিবেদন থেকে এই তথ্য দুটো পেয়েছি। সন্ময় ব্যানার্জির প্রতিবেদনটি আরো অথেন্টিক, কারণ তিনি নগরায়ণ দপ্তরের যে নোটিশ তার স্বাক্ষরিত প্রতিলিপি একজন স্পেশাল সেক্রেটারি সই করেছেন দেখলাম, সেটা তুলে দিয়েছেন। অভিযোগ যা শুনলাম যে বর্তমানের এই যে ভবনটা, এটা ইএম বাইপাসের ধারে যে বর্তমান অফিস সেটাকে কেন্দ্র করে নয়, এটা সল্টলেকের সেক্টর 2-তে বর্তমানের আর একটা ভবন আছে যেখানে মূলত তাদের ছাপাখানা, এবং এই জায়গাটা আমি যতদূর জানি এটা বামফ্রন্ট সরকারের আমলেই তাদেরকে বরাদ্দ করা হয়েছিল। অভিযোগটা যেটা যে এই কাগজ, এই যে জায়গা বর্তমান কাগজ যেখানে যেটা নিয়েছেন সেখানে তাদের নিজেদের কাজকর্ম চালানো সত্ত্বেও চালানো ছাড়াও তারা অন্য একটি সংস্থাকে এই ভবনের খণ্ডাংশ ভাড়া দিয়েছেন। বিচ্যুতি বা ডেভিয়েশনের যে অভিযোগ সেটা এইখানে। দ্বিতীয়ত এনটিটি অর্থাৎ যে নামে ভবনটা রাখা হয়েছে সেখানেও কিছু অসঙ্গতি রয়েছে, অর্থাৎ মূল লিজ গ্রহীতা এবং যাদের নামে এখন প্রপার্টির পুরোটা দেখা যাচ্ছে সেখানেও কিছু খণ্ডাংশের ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিয়েছে। এছাড়াও কিছু আনুষঙ্গিক অভিযোগ শোনা যাচ্ছে, অর্থাৎ প্রায় 75 লক্ষ টাকা কর বাকি ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত। এখন বিষয়টা হচ্ছে যে কাগজের প্রিন্ট মিডিয়ার যা অবস্থা এই মুহূর্তে, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এবং তার উপরে সামাজিক মাধ্যম রেভিনিউর একটা বড় অংশ নিয়ে যাচ্ছে, সেখানে একটা ভবন কোনো বাংলা কাগজের বাঙালির একটা প্রতিষ্ঠান সে যদি চালানোর জন্য একটা অংশ ভাড়া দিয়ে থাকে, তাতে হয়তো সল্টলেকের জমি লিজ গ্রহণের ক্ষেত্রে যে কমার্শিয়াল ধারা উপধারা ইত্যাদি রয়েছে সেখানে কোথাও কিছু লঙ্ঘিত হয়ে থাকতে পারে। এবং সেদিক থেকে দেখতে গেলে নন কমার্শিয়াল এলাকায় বিধাননগরে যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে তার কাগজপত্র খতিয়ে দেখতে হলে 90% বাড়িকে এই ধরনের নোটিশ দিতে হবে। পরবর্তীকালে যদিও অবাণিজ্যিক প্রেমিসেসে কিছু বাণিজ্যিক ব্যবহারের ছাড়পত্র দেয়া হয়েছে, কিন্তু তার যে শর্ত সমূহ রয়েছে সেগুলো এই সমস্ত বাড়ি বা জমির মালিকরা কতটা মেনে সেই ভাড়া দিয়েছেন বা কমার্শিয়াল ইউজের অনুমতি দিয়েছেন সে ব্যাপারে আমার ঘোর সন্দেহ আছে। সেরকম একটা জায়গাতে আচমকা বর্তমান কাগজকে এই ধরনের একটা নোটিশ ধরানোর পিছনে লোকজনের মধ্যে একটা অন্যরকম গন্ধ পাচ্ছেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই
বর্তমান কাগজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা কাল পর্বে প্রথম দিকে 3-4টে মাস বাদ দিলে পুরোটাই একটা হনিমুন পিরিয়ড হিসেবে কেটেছে। এবং বর্তমানের যারা সাংবাদিক তাদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ঘিরে থাকতেন, ঘিরে রাখতেন। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, শুভেন্দু অধিকারীর এই যে নোটিশ বা সন্ময় ব্যানার্জির যে প্রতিবেদন, তাতে যে ধরনের একটা উল্লাস প্রকাশ পেয়েছে, আমি সন্ময় ব্যানার্জির কথাটা আলাদা করে উল্লেখ করলাম এই কারণে যে তিনি যেহেতু বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন, ফলে তাকে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও ধরতে পারি। তাতে মূলত প্রতিপাদ্য যেটা, যে এইবার বর্তমান কাগজ রীতিমতো টাইট খাবে। দেখুন, আমি আমার ব্যক্তিগত সামান্য সাংবাদিক সত্তায় তৃণমূল কংগ্রেসের বিশেষ করে পরবর্তী দিকগুলোতে কঠোর সমালোচক ছিলাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আমি বলবো যে এই ধরনের দৃষ্টিভঙ্গি বা পদক্ষেপ বর্তমান কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে কিছুটা অসুবিধায় নিশ্চয়ই ফেলবে। হয়তো অন্যান্য যা কাগজের যা অবস্থা, যারা এতদিন পর্যন্ত মমতা ভজনা করে এসেছেন, এখন রাতারাতি তারা শুভেন্দু ভজনার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন এবং কাঁথি মডেল কত ভালো সেইটা প্রতিষ্ঠা করবার জন্য উঠে পড়ে লেগেছেন। বর্তমান কাগজেরও হয়তো সেরকম হাল হবে, কারণ আমার মনে আছে মমতা যখন প্রথম দিকে এলেন, তার বিভিন্ন জনবিরোধী কাজের সমালোচনা বর্তমানের তৎকালীন সম্পাদিকা করছিলেন, কিন্তু খুব দ্রুত তাদের সুর নরম হয়ে যায় এবং পরবর্তীকালে তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে সামিল হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, যে গণতান্ত্রিক ব্যবস্থায় এখনো অবধি যেহেতু অন্তত সংবিধানের ধারা উপধারায় বিরাজ করছে, তাতে বিরোধী সংবাদ মাধ্যম বা নিরপেক্ষ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা শাসককে আদৌ কতটা পলিটিক্যাল মাইলেজ শেষ পর্যন্ত দেয়? শাসকরা এটা ভুলে যান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টিভি গুলো যে এক সময় প্রায় প্রত্যেক কটা, একটি দুটি ব্যতিক্রম বাদ দিলে প্রত্যেকেই সরাসরি বিজেপি শিবিরে ছিল, তেমনি বাংলা সংবাদ মাধ্যম সবাই কর্তা ভজা মডেলে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে গিয়েছিল। তাতে কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাট গুটিয়ে দেওয়া আটকাতে পেরেছেন? পারেননি। ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় সেন্সরশিপ জারি করেছিলেন, তাতে কি 77 সালের বিপর্যয় আটকানো সম্ভব হয়েছিল? সম্ভব হয়নি। আর রাজনৈতিক শক্তির সঙ্গে, ব্যক্তিত্বের সঙ্গে সংবাদ মাধ্যমের বিরোধ, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবে গ্রাহ্য, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। সংবাদ মাধ্যম ক্ষমতার উল্টো দিকে দাঁড়ালে ক্ষমতা তার গলা টিপে ধরবার চেষ্টা করবে, এটার পুরনো নজির অজস্র আছে। আপনাদেরকে আমি একাধিকবার বলেছি যে কাঙাল হরিনাথ, যিনি দিন তো গেল সন্ধ্যা হলো গানটার রচয়িতা, তিনি গ্রাম বার্তা প্রকাশিকা বলে একটা খুব ছোট কাগজ চালাতেন, কিন্তু তিনি যেহেতু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রজাপীড়নের বৃত্তান্ত ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন সেই কাগজে, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা, তাকে মারবার জন্য পাঞ্জাবি লাঠিয়াল পাঠিয়েছিলেন এবং তাকে বাঁচানোর জন্য নিজে লাঠিয়ালদের দল নিয়ে ছুটে এসেছিলেন তার প্রতিবেশী লালন ফকির। কিন্তু সেটা একটা প্রি ডেমোক্রেটিক সেট আপের কথা। গণতান্ত্রিক মূল্যবোধ যখন বিকশিত হচ্ছে, সেখানেও আমাদের এখানে রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সংবাদ মাধ্যমের সংঘাত হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, যে সুভাষ বসুর দাদা শরৎ বসু, বাংলার অবিভক্ত বাংলার খুব পরিচিত জননেতা, তার সঙ্গে একটা সময় আনন্দবাজারের সম্পর্ক খুব খারাপ হয়ে যায়।
তার কারণ যে আনন্দবাজারের যারা কর্ণধার ছিলেন সেই সময়, সুরেশ মজুমদার, অশোক সরকার, তারা এটা বলেছিলেন যে নেতাজি জার্মানিতে বিয়ে করেছেন, এটা ঐতিহাসিক তথ্য, এখন এটা বোঝা যাচ্ছে। তার স্ত্রী ওখানে অনেক কষ্টে আছে, আমরা এই দেশে নেতাজির এত অনুগামী আছি, আমাদের এ ব্যাপারে কিছু করা উচিত, সত্যকে সামনে এনে তাকে সহায়তা দেওয়া উচিত, দরকার হলে এই দেশে এনে তাকে আমাদের আশ্রয়ে থাকতে দেওয়া উচিত। কিন্তু শরৎ বসু মনে করেছিলেন যে নেতাজি বিয়ে করেছেন, এই খবরটা যদি প্রকাশিত হয়, প্রচারিত হয়ে যায়, তাহলে নেতাজির যে তথাকথিত ভাবমূর্তি তিনি বিয়ে করেছেন, এটাতে নাকি তার অনুগামীদের ভাবাবেগ আহত হবে। সুতরাং শরৎ বসু সেটা ডিসাইড করেছিলেন যে হাসাপ করবেন। কিন্তু এই বিষয়টা নিয়ে শরৎ বসুদের সঙ্গে সুরেশ মজুমদার এবং অশোক সরকারদের একটা খুব বড় দূরত্ব তৈরি হয়ে যায় এবং শরৎ বসু একাধিকবার সেই সময় আনন্দবাজারকে সরাসরি আক্রমণ করেন। কিন্তু সেটা কখনো কোনো সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে গ্যাগ করার চেষ্টা পর্যায়ে যায়নি। অমৃতবাজার পত্রিকা কংগ্রেসের সমর্থক ছিল, আপনারা সকলেই জানেন। তাদের মালিকানা যেটা কান্তি ঘোষ পরিবার, সেটা তাদের একাধিক তাদের পরিবারের প্রার্থী হয়েছেন, পরবর্তীকালে সাংসদও হয়েছেন কংগ্রেসের টিকিটে। কিন্তু অমৃতবাজারের কর্মীরা তারা খুব কম মাইনে পেত, খুবই কম মাইনে পেত। এখন এই দেশ স্বাধীন হওয়ার মুখে মুখে সেখানকার কর্মীরা তারা একটা ইউনিয়ন ফর্ম করে এবং তারা ধর্মঘটের ডাক দেয়। এখন সেই ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন এবং ওই ইউনিয়নেরও সভাপতি ছিলেন, যাকে নিয়ে আচমকা এখন আলোচনা শুরু হয়েছে, যিনি গভর্নর জ্যাকসনকে গুলি করতে গেছিলেন, বীণা দাস। এখন বীণা দাস সেই অমৃতবাজারের শ্রমিক, কর্মচারী, সাংবাদিকদের ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন কিছু হলেও মাইনে বাড়াতে। তো এটা নিয়েও যেহেতু বীণা দাস কংগ্রেসের দক্ষিণ কলকাতার সভাপতি ছিলেন সেই সময়, এটা নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আনন্দবাজার গোষ্ঠী, অমৃতবাজার গোষ্ঠীর কিছুটা মতান্তর হয়েছিল। কিন্তু সেখানে ভয় দেখিয়ে একটা কিছু করব বা একটা ব্ল্যাকমেলিং এর প্রবণতায় যাব, এরকম কিন্তু কোনো বিষয় দেখা যায়নি। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আর্থিক বিচ্যুতির অভিযোগ একদম ওঠেনি, বিষয়টা একদমই তা না। আনন্দবাজার এবং যুগান্তর দুটো গোষ্ঠীর বিরুদ্ধেই স্বাধীন ভারতের সদ্য গঠিত সরকার অভিযোগ পেয়েছিল যে তারা তার বছর কয়েক আগে, বছর 4-5 আগে 43-42-এর সময় যে চাল এবং কাপড়ের যখন ভীষণ আকাল চলছিল, আপনারা অনেকেই 43-এর মন্বন্তরের কথা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই সময় এই দুটো পত্রিকা গোষ্ঠী তাদের নিউজ প্রিন্ট রাখার গোডাউনকে কাজে লাগিয়ে চাল এবং কাপড়ের কালোবাজারি করেছে। এখন রেভিনিউ ইন্টেলিজেন্স দপ্তর এটা তদন্ত করতে শুরু করে এবং একটা পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেই সময় এই দুটি গোষ্ঠীর উপর হিউজ একটা আর্থিক জরিমানা চলে আসবে। এখন পরিস্থিতি তখন যেরকম ছিল, সেই আর্থিক জরিমানা যদি মেটাতে হতো তাহলে পারে এই দুটো কাগজ কার্যত উঠে যেত, কারণ এদের অন্য কোনো ব্যবসা ছিল না। এখন আম্বানিরা 17টা নিউজ চ্যানেলের মালিক, আদানিরা 18টা নিউজ চ্যানেলের মালিক, তখন ব্যাপারটা ওই রকম ছিল না। এদের মূল যে রেভিনিউ আসছে কাগজের উপর দাঁড়িয়ে। তো উপায় না দেখে আনন্দবাজার এবং যুগান্তরের কর্তৃপক্ষ দিল্লিতে বল্লভভাই প্যাটেলের কাছে সরাসরি যান এবং সেখানে একটা মোটামুটি অনেক কম জরিমানা ধার্য করে ব্যাপারটাকে সেটেল করা হয়। কিন্তু তার জন্য বল্লভভাই প্যাটেল কখনো আনন্দবাজার বা যুগান্তরকে বলেননি যে আপনারা আমাদের বিরুদ্ধে খবর করতে পারবেন না। যখন পশ্চিমবঙ্গে কংগ্রেসের জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী, 59-এর খাদ্য আন্দোলন, পরবর্তীকালের ভাড়া বৃদ্ধি আন্দোলন এবং একটার পর একটা ঘটনা, আনন্দবাজার যখন এই কংগ্রেসের সরকারের সমালোচনা করছেন, তখন অতুল্য ঘোষ, সেই সময়কার কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা, সরাসরি অশোক সরকারকে ফোন করেছিল যে এগুলো কি হচ্ছে।
অশোক সরকার বলেছিলেন যে আমার কিছু করার নেই, কারণ মানুষ আপনাদের উল্টো দিকে চলে যাচ্ছে। অতুল্য ঘোষ কিন্তু তার জন্য বলেননি যে প্রতিহিংসামূলক আলোচনা করতে হবে, আক্রমণ করতে হবে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বিরুদ্ধে। আপনারা যে বর্তমান নিয়ে আলোচনা হচ্ছে, আপনাদের আজকের প্রজন্মের অনেকে শুনলে অবাক হবেন, বা বামপন্থী কর্মী সমর্থকরাও অবাক হতে পারেন। বিধানসভায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তখন তথ্য সংস্কৃতি মন্ত্রী, মুখ্যমন্ত্রী হননি। তিনি একটা প্রশ্নের উত্তরে কোন কাগজকে কত বিজ্ঞাপন দেওয়া হয়েছে তার একটা খতিয়ান পেশ করেছিলেন। তাতে দেখা গেছিল যে গণশক্তির তুলনায় বর্তমান কম বিজ্ঞাপন পেয়েছে। এই তথ্য পেশ করবার পর বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেদিনকে বলেছিলেন যে বর্তমানের বিজ্ঞাপন কম হয়েছে, এটা হওয়া উচিত হয়নি, কেন এটা কম হয়েছে আমি খোঁজ করব। বুদ্ধবাবু সেটা সংশোধন করেছিলেন কিনা আমার জানা নেই, অতটা খোঁজ আমি তখন রাখতাম না। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে বর্তমানের সঙ্গে সিপিএম এর কি সম্পর্ক ছিল সবাই জানেন। বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের মঞ্চ থেকে বর্তমান কাগজের কঠোর সমালোচনা করেছিলেন, জ্যোতি বসুও করেছিলেন। কিন্তু এই বিধানসভায় যখন তিনি তথ্য পেশ করছেন, তিনি তথ্যনিষ্ঠের সঙ্গে বলেছেন যে গণশক্তির সঙ্গে যে বর্তমান কাগজে বিজ্ঞাপন কম গেছে রাজ্য সরকারের, এটা সমীচীন হয়নি। এটা তো আমি গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা সেটা বলছি, যেটা হওয়া উচিত, মূল্যবোধের কথা বলছি। কিন্তু দুরায়ত রাজনৈতিক সম্ভাবনার দিক থেকেও আর একটা কথা শুভেন্দু যদি মাথায় রাখেন, এটা ভালো করবেন। এই সংবাদ মাধ্যমকে পোষ মানানোর চেষ্টা এবং মানুষের কাছে যদি সমালোচনা করবার মতো একটা অ্যাভিনিউ না থাকে, সেটা আখেরে কিন্তু শেষ অবধি কোনো কাজ দেয় না। এমনিতেই আমাদের গোটা পৃথিবীতে, আমি শুধু পশ্চিমবঙ্গের আলোচনা করছি না, ভারতবর্ষের প্রেস ফ্রিডমের সূচক তলানিতে এসে ঠেকেছে। অন্যান্য রাজ্যেও প্রায় একই অবস্থা। গুজরাট, যেটা ইকোনমিক্যালি ভাইব্রেন্ট বলে শুনি, সেখানে গুজরাট সমাচার বলে একটি মাত্র ভার্নাকুলার কাগজ ছাড়া আর কোনো কাগজ সরকারের সমালোচনা করার দম রাখে না। কিন্তু কার্যত সংবাদ মাধ্যমকে যদি কেবলমাত্র একটা কর্তাবাজা বুলেটিনে পরিণত করা হয়, তাতে শাসক পরিণতিতে কিন্তু পতনের দিকে এগিয়ে যান। এই ভুলটা ইন্দিরা গান্ধী করেছিলেন, এই ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সুতরাং বর্তমানকে ভবিষ্যতে তার সরকারের অনুগত করে ফেললেই শুভেন্দু অধিকারী যে রাজনৈতিকভাবে সুবিধাজনক জায়গায় চলে যাবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ আমার যেটা বিশ্বাস এবং ধারণা, মানুষের ক্রোধ ক্ষোভ তার যদি প্রতিফলন সে যদি সংবাদপত্রে না দেখে, সেই সংবাদ মাধ্যমের কার্যত কোনো গুরুত্ব থাকে না। আর আজকের সোশ্যাল মিডিয়ার দিনে আরো মুশকিল, কারণ শাসক জনপ্রিয়তা হারাতে শুরু করলে যদি অর্ধসত্য বা অসত্য খবরও সামাজিক মাধ্যমে ভাসিয়ে দেওয়া যায় শাসকের সম্পর্কে, তার একাধিক নজির আছে। সেগুলো কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পেয়ে যায়, কারণ মানুষ মনে করতে শুরু করে যে মূলধারার সংবাদ মাধ্যম এগুলো সব শাসকের কাছে বিক্রি হয়ে গেছে। ফলে এই সমস্ত খবর যেগুলো শাসকের এজেন্ডার বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে, সেগুলো আসছে না। এগুলোর জন্য আমাদের এই অজস্র বিকল্প যে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম, সেগুলোকেই বিশ্বাস করতে হবে। অর্থাৎ মূলধারার সামাজিক যে সংবাদ মাধ্যম, প্রিন্ট হোক টেলিভিশন হোক, সেটা যদি মানুষের কাছে সামগ্রিকভাবে বিশ্বাসযোগ্যতা হারায়, সেটা কিন্তু চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের গোটা সিস্টেম যেটা দাঁড়িয়ে থাকে, তার 4 নম্বর পায়াটা কিন্তু বড্ড বেশি নড়বড়ে হয়ে যাবে। সেটা কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল কোলাপসের দিকে এগিয়ে যেতে পারে। তাতে বর্তমানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকলো কি থাকলো না, তার বাইরেও কিন্তু সামগ্রিকভাবে বডি পলিটির বিচারে, রাজনীতির মূল্যবোধের বিচারে এটা অনেক একটা বড় সত্য। রাজ্যে নতুন শাসকরা ক্ষমতায় এসেছেন, আমি আশা করব তাদের কাছে যদি আমার এই বুলেটিনটা আদৌ যায়,
একটু ভাববার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যারা এই বুলেটিন শুনলেন আপনারাও একটু ভাববেন, আপনাদের যা মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন, বলা বাহুল্য এর জন্য বাড়তি কোনো খরচ নেই। দেখা হবে পরবর্তী এপিসোডে, সকলে খুব ভালো থাকবেন।